আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি প্যারেন্টিং নিয়ে বহু বছর ধরে কথা বলি, কিন্তু বিশ্বাস করেন আজকে আমি অডিয়েন্স হিসেবে মুফতি সাইফুল ইসলাম ভাইয়ের যে বক্তব্যগুলি শুনলাম আমার খুবই ভালো লেগেছে, এবং এখানে এমন কিছু কথা তিনি বলেছেন যেগুলি আমরা যারা নোট রাখছি পরবর্তীতে সেই নোটের উপর ভিত্তি করে কাজ করব ইনশাল্লাহ। আজকে এখানে অনেক বক্তা বক্তব্য রাখবেন, আমরা সবগুলি বক্তব্য 100% নিয়ে যেতে হয়তো পারবো না, কিন্তু আপনারা অবশ্যই কিছু কি পয়েন্টস নোট রাখবেন। এই জন্য ডায়েরি কলমও দেওয়া হয়ে থাকে বা আপনারা সাথে এনেছেন। বিশ্বাস করুন, যে সময়টা আপনারা দিচ্ছেন আজকে, ইনশাআল্লাহ এই পুরোটাই ইবাদত হিসেবে তো কবুল হবে, কিন্তু এটা থেকে আরও ফল লাভ করতে হলে, বেনিফিটেড হতে হলে আমাদেরকে এটার পরবর্তীতে যে আরও কিছু করণীয় আছে সেগুলো করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে সারা দিন যারা এখানে থাকবেন প্রতিটি বক্তার প্রয়োজনীয় বিভিন্ন কথাগুলি থেকে আপনার জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলি নোট রাখবেন ইনশাল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয় উম্মার কল্যাণে সামাজিক কর্মকাণ্ডে সন্তানদের সম্পৃক্ত থাকার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব ও উপায়। যেহেতু আজকে বক্তা অনেক এবং আমাদের টপিকও অনেক, তাই কোনো টপিকেই হয়তো আমরা খুব ইন ডিটেলস আলাপ করতে পারবো না, তারপরে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামর্থ্য দিবেন তার ভিতরে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। তো সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার উপকারিতা, গুরুত্ব আমরা হয়তো কম বেশি অনেকেই বুঝি। আজকে আমি আমার আলোচনায় প্রধানত এই এক অংশে আমি আলোচনা করব যে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে কি কি ধরনের উপকারিতা, বেনিফিট আমরা আমাদের সন্তানদের ভিতরে পেতে পারি। এরপরে আমি যেটা সবসময় করে থাকি, আমার যে কোনো প্যারেন্টিং বিষয়ে আলোচনায় আমার জীবনের কিছু অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করি, আর সব শেষে হয়তো কিছু সামাজিক কর্মকাণ্ডের নমুনা দেওয়ার চেষ্টা করব, যদিও সেগুলি সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। আপনাদের যার যার ক্ষেত্রে যেমনটা আপনারা তেমনটি বেছে নেবেন ইনশাআল্লাহ। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে যেই উপকারিতাগুলি হয় তার ভিতরে অন্যতম কিছু উপকারিতা আমি এখানে পয়েন্ট আউট করেছি। প্রথমত হচ্ছে সোশ্যাল স্কিল। আমি তো প্রায় আইটি ইন্ডাস্ট্রিতে 25 বছর প্লাস জব করছি। বিশ্বাস করেন সেই সমস্ত এমপ্লয়িরা ভালো করতে পারে না যাদের সামাজিক যোগাযোগ দক্ষতা দুর্বল। হ্যাঁ, এরা কলিগদের সাথে ভালো সম্পর্ক করতে পারে না, এরা কাজকর্ম ভালো মতো করতে পারে না, এদের কমিউনিকেশন স্কিল খুব দুর্বল, আলটিমেটলি এদের ইনক্রিমেন্ট ভালো হয় না, এরা জীবনে ফ্রাস্ট্রেশনে পড়ে। খেয়াল করে দেখেছেন একটা কমিউনিকেশন স্কিল, একটা সোশ্যাল স্কিল কত গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এখানে কম বেশি সবাই চাই, তাই না, যে আমাদের সন্তানরা তাদের কর্মজীবনে সফল হোক। কেন চাইবো না? সাইফুল ইসলাম ভাই কিন্তু বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখিয়ে দেয়া দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দুনিয়া এবং আখিরাত কোনো কিছুকেই ছাড় দিতে চাচ্ছি না, উভয় জায়গায় আমরা সফল হব, উভয় জায়গায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কল্যাণ আশা করি। এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। দ্বিতীয় পয়েন্টে থাকবে এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন। এটা নিয়ে আমি একটু বেশি কথা বলবো আজকে। আরও যে উপকারিতাগুলি আমাদের সন্তানদের ভিতরে আসবে, কনফিডেন্স এবং সেলফ এস্টিম, আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা, এটা অনেক বিল্ড আপ হয় যদি আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখতে পারি। লিডারশিপ অ্যান্ড টিমওয়ার্ক, অর্থাৎ নেতৃত্ব এবং দলের সাথে কাজ করার যে যোগ্যতা, এটাও কর্মজীবনে সাংঘাতিকভাবে দরকার হয়, সেখানে সফলতার জন্য একটা অন্যতম চাবিকাঠি। প্রবলেম সলভিং স্কিলস, এইটা তো সারা জীবন একটা মানুষের লাগে। আমরা সংসার করতে গেলে ব্যক্তিগত জীবনে, বন্ধুদের সাথে, কর্মজীবনে কোথায় প্রবলেমে পড়ি না বলেন? কিন্তু প্রবলেম সলভিং স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেকে কিন্তু সমস্যায় পড়লে দিশেহারা হয়ে যাই, নার্ভাস হয়ে যাই, ঘেমে যাই, এবং সে তখন আর কোনো সিদ্ধান্তই নিতে পারে না। এ ধরনের মানুষরা নিজেকেই নিজের জন্য আসলে ব্যর্থ মনে করে, তাই না? কিন্তু আমরা ছোটবেলা থেকে যত সামাজিক কর্মকাণ্ডে আমাদের সন্তানদেরকে যুক্ত রাখবো, ইনশাআল্লাহ সে একটা ম্যাচিউরড মানুষ হিসেবে গড়ে উঠবে।
শিশু লালন পালন নামে আমার একটা চ্যানেল আছে, যেখানে আমি ছোটোবেলা থেকে, আমার সন্তানের ছোটোবেলা থেকে বিভিন্ন ভিডিও রেকর্ড করে আমি পাবলিশ করেছিলাম। সেখানে এমন কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, আপনারা দেখবেন। সেগুলো যারা দেখেন নাই তারা অনেক সময় বলতেন যে শিবলি ভাই, আপনার ছোট ছোট মেয়েরা এত ম্যাচিউরড কথা বলে কিভাবে? কারণ আমরা না ধরেই নিয়েছি একটা ছোট বাচ্চা এগুলো বলবেই না, এগুলো তার বলবার মতো বুদ্ধিমত্তাই নাই, এগুলো তার বলবার মতো বুঝ শক্তিই নাই। কিন্তু আসলে ভুলটা আমরা কোথায় করি? আমরা ছোট বাচ্চাদেরকে সর্বক্ষণ খেলনা, কার্টুন এবং শিশু সুলভ জগতের ভিতরে এত বেশি ইনভলভ রাখি। খুবই দুঃখজনক, এমন পরিবারও এখন আছে যাদের ছেলেরা 18, 20, 24 বছর বয়স হয়ে গেছে, এখনও একটা প্লে স্টেশন নিয়ে বাচ্চাদের মতো সারাদিন খেলা করে। 18, 20, 24, চিন্তা করেছেন? ওই সমস্ত বাবা মারা ভুক্তভোগী এই সমস্ত সন্তানদেরকে নিয়ে। ধামড়া একটা ছেলে, তাকে দিয়ে একটা বাজারও করাতে পারে না। নিচের দোকান থেকে গিয়ে একটা জিনিস কিনে আনবে, তার হাতে প্লে স্টেশনের রিমোট। ঠিক আছে, কিন্তু আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে দায়িত্ব দেওয়া শেখাই, সে দায়িত্বশীল হতে বাধ্য। এটাই হয়ে যাবে হিউম্যান নেচার। মানুষ সামাজিক জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই সৃষ্টি করেছেন। সুতরাং সমাজে আমাদের ইনভলভমেন্ট থাকতে হবে। এরপরে আসবে নেটওয়ার্কিং অ্যান্ড ফ্রেন্ডশিপ। এটাও গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আলোচনার আগে একটা কথা বলি, এখানে বক্তারা যাই বলবেন আজকে খেয়াল রাখবেন, ইউ আর দ্য মডেল। সাইফুল ইসলাম ভাই কি বললেন বলেন তো? একটা বাচ্চার কাছে সুপার হিরো হিরোইন কে হবে? তাদের প্যারেন্টস, ওকে? অথবা তাদের বাসায় যে অভিভাবকরা আছেন, সেটা তাদের দাদা দাদি, নানা নানি, মামা খালা ফুপু, যে কেউ হতে পারে। ওকে, তাহলে ইউ আর দ্য মডেল, এটা ভুলে গেলে চলবে না ইনশাআল্লাহ। এই কথাটা আমি বারে বারে মনে করিয়ে দেব। তাহলে যেই গুণাবলীগুলি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, তার ভিতরে সোশ্যাল স্কিল ছিল একটি, যেখানে আমি এখানে একটি শব্দ যুক্ত করেছি, অফলাইন সোশ্যাল স্কিল। আলহামদুলিল্লাহ, ডিভাইসের যুগে আমাদের সন্তানরা গাইড না করা ছাড়াই অনলাইন সোশ্যাল স্কিল তাদের হয়ে গেছে। আর এটাই স্বাভাবিক প্রমাণ হয়ে গেল। যেই জিনিস নিয়ে তারা বেশি ব্যস্ত থাকবে, সেই জিনিসের দক্ষতা তাদের গড়ে উঠবে, আমরা গাইড করি আর না করি। তো যেহেতু ডিভাইস নিয়ে যারা বেশি সময় ব্যয় করেছে, তাদের সেই জগতের স্কিলটা গ্রো হয়ে গেছে। আর এটারই অপোজিট যেটা হয়েছে, অফলাইন সোশ্যাল স্কিল, যেটা আমি একটু আগে বলছিলাম, যে কর্মক্ষেত্রে গিয়ে সে সমস্যায় পড়ে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও সমস্যায় পড়ে। সাইফুল ইসলাম ভাই বলছিলেন যে দিন পালনের দুই বিপরীতে থাকার কারণে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যেমন একটা সমস্যা হয়, তেমনি আসলে সোশ্যাল স্কিল না থাকার কারণেও এই সমস্যাটা হয়। আমি আমার ভালোবাসার কথাটাও আমার স্পাউসকে বলতে পারছি না, এটাও একটা সোশ্যাল স্কিল, কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, আমরা ধরেই নিয়েছি যে ছেলেরা এমনই হয়, ওদের প্রকাশটা একটু অন্যরকম। হ্যাঁ, হতে পারে, সেটা কিছু পার্থক্য থাকতে পারে, বাট স্টিল মিনিমাম কমিউনিকেশন স্কিল তো আমার থাকতে হবে না? তো যাই হোক, বিভিন্ন সামাজিক পরিসরে আসলে আমরা যদি আমাদের সন্তানদেরকে অংশগ্রহণ করাই, তাদের ভিতরে কার্যকর যোগাযোগ যে গুণাবলীটা, এটা আসলে তার বৃদ্ধি হবে এবং তার অন্যদেরকে সহযোগিতা করা, বুঝতে পেরেছেন, এগুলো কিন্তু প্রবণতা তার বাড়বে। আমি পরবর্তী আলোচনায় দেখবেন এগুলো আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই অফলাইন সোশ্যাল স্কিলের আপনারা যেটা করতে পারেন একটা, এবং আমি এখানে একটা ছোট্ট গল্প বলবো, যে আপনারা অনেকে ভাববেন যে শিবলি ভাই, আমার আশেপাশে এমন কোনো কর্মকাণ্ড হয় না যেখানে আমি আমার বাচ্চাকে অংশগ্রহণ করাতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনার আত্মীয় স্বজন কেউ না কেউ তো অসুস্থ হয়, তাই না? তাকে নিয়ে ভিজিট করতে যাবেন আপনার সন্তানকে নিয়ে, আর অসুস্থ জনকে ভিজিট করার যে পুরস্কার, এটাতে কিন্তু সাংঘাতিক। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত হাদিসে আছে, হ্যাঁ, ফেরেশতারা আমাদের সাথে থাকবে, দোয়া করতে থাকবে যে অসুস্থ জনকে দেখতে যান। তো অসুস্থ জনকে দেখতে যাওয়া আপনার সন্তানকে নিয়ে যেতে পারেন, এটা একটা সামাজিক কর্মকাণ্ড। এবং আমার গল্পটা বলি, যারা আমাকে অনলাইনে হয়তো বা ফলো করেন, আমার একটা দোস্ত গ্রুপ আছে। আনফর্চুনেটলি ইদানিং আমি তাদেরকে নিয়ে একটু কম কাজ করতে পারছি, আমার বাসার লোকেশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে দেন।
আমার দোস্ত গ্রুপটা কীভাবে শুরু হলো একটু বলি, বিশ্বাস করেন চমৎকার লাগবে। আমি আমার শ্যালকের 2 ছেলেকে নিয়ে মসজিদে নিয়মিত যাব এরকম একটা প্রকল্প করলাম, হাতে নিলাম। ওদেরকে একটা লোভ দেখালাম, যদি টানা 2 সপ্তাহ আমার সাথে তোমরা মসজিদে গিয়ে মাগরিব এশার সালাত আদায় করো, মাগরিব এশা কারণ আমি তো অফিসে থাকি, মাগরিব এশা ছাড়া তাদেরকে পাচ্ছি না, তাহলে আমি তোমাদেরকে 2 সপ্তাহ পরে অমুক রেস্টুরেন্টে কিছু খাওয়াবো। আলহামদুলিল্লাহ। তো এবার হলো কি, তাদের এক বন্ধু অসুস্থ হয়েছে, পাশেই বাসায় থাকে, আমাকে বলল, আমাকে দোস্ত ডাকে, বলল দোস্ত আমাদের অমুক বন্ধু না সাইকেল অ্যাক্সিডেন্ট করে ওর জখম হয়ে গেছে, ওর হাঁটু ছিলে গেছে। তখন আমি ভাবলাম এক কাজ করি, আমার এই শ্যালকের 2 ছেলেকে নিয়ে এই অসুস্থ ছেলেটাকে দেখতে যাই। আমি ওদেরকে নিয়ে কিছু ফ্রুটস কিনলাম, কিনে ওদের বাসায় গেলাম। বিশ্বাস করেন ওর বাবা মা এত খুশি হয়েছে, মানে এটা তারা আশাই করেনি যে একজন প্রতিবেশী আমার ছেলে সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, এটা কি এমন আহামরি কাজ, আমার ছেলেকে চেনেও না, তার বন্ধুর কাছে শুনে ফ্রুটস কিনে এনে আমার ছেলেকে দেখতে এসেছে। ইট জাস্ট ইমপ্রেসড দ্যাম। চিন্তা করেন, আমরা অনেক সময় এই ধরনের হাদিসগুলোর গুরুত্ব, প্রভাব, আফটার এফেক্টস ফিল করি না, কিন্তু এখানে এতটাই প্রভাব রাখলো। সেই ছেলে সুস্থ হওয়ার পরে আমাদের সাথে নিয়মিত সলাত আদায় শুরু করে দিল, এবং সেও ওই অ্যাট্রাকশনটা তার জন্য থাকলো, 2 সপ্তাহ পড়লে রেস্টুরেন্টে আমরা খাবো। উড ইউ বিলিভ, এরপরে 2 থেকে 3 জন, 3 থেকে 5 জন, 5 থেকে 8 জন, এবং রাইট নাও 14 জনের উপরে সেই দোস্ত গ্রুপের সদস্য, এবং তারা নিয়মিত আমার সাথে সলাত আদায় করেছে। কোথা থেকে শুরু হলো? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ওকে, তো এই সামাজিক কর্মকাণ্ডগুলি আপনারাও করবেন আপনাদের সাধ্য মতো। এছাড়াও যেখানে গ্যাদারিং আছে, যেমন দেখেন 5 ওয়াক্ত সলাত, জুমার সলাত, ঈদের সলাত, তারাবির সলাত, এছাড়াও আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন অন্যান্য সলাতগুলিও আদায় হচ্ছে, যেগুলো আমাদের দেশে সুন্নাহ সলাতগুলি আগে প্রায় হতোই না, সেটা বৃষ্টির জন্য হোক, সেটা চন্দ্রগ্রহণ, যে ধরনের আরও যত সলাত আছে, সলাতুল খৌফ, সব সলাতেই আমাদের সন্তানদেরকে আমরা নিয়ে যাব, যেখানে পাবলিক গ্যাদারিং অবশ্যই ইসলাম সম্মত যেগুলি। এমনকি এই ধরনের প্রোগ্রামে যে আজকে যেটা হচ্ছে, এখানেও আপনাদের সন্তানদেরকে যারা এনেছেন, বিশ্বাস করেন আপনারা চমৎকার কাজ করেছেন। হ্যাঁ, হতে পারে আপনার সন্তান আজকের বক্তব্যের অনেক কিছুই সে আসলে হয়তোবা সেভাবে নিয়ে যাবে না যেভাবে বড়রা নিয়ে যায়, কিন্তু তার এই উপস্থিতিটাই তাকে অনেক কিছু শেখাবে লাইফ এক্সপেরিয়েন্স থেকে। এবং আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এই প্রোগ্রামে আমার 2 মেয়ে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করুন। ভুলে যাবেন না, আবারও বলি, ইউ আর দ্য মডেল। হ্যাঁ, এটা আমি বারে বারে মনে করাই দেব। যতই বক্তব্য শোনেন, অমকের বক্তব্য খুব ভালো লেগেছে, কোনো লাভ নাই আপনি যদি আপনার সন্তানের মডেল হতে না পারেন। অমক বোনের, অমক ভাইয়ের বক্তব্যে আজকে আমি অনেক কিছু শিখেছি, কোনো লাভ নাই ওই শেখা থেকে আপনি যদি সন্তানের মডেল হতে না পারেন। এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন, আমি বলছিলাম সহানুভূতি ও মমতা, এবং এটা নিয়ে আমি আজকে একটু বেশি কথা বলবো। তো সামাজিক বিভিন্ন কার্যকলাপে বুঝলেন, বিশেষ করে যা অন্যদের সহায়তার সাথে সম্পর্কিত, এখানে শিশুরা মানে সম্পৃক্ত থাকলে তারা দানশীলতার মূল্য এবং অন্যের যত্ন নেওয়ার শিক্ষা, এটি সহানুভূতি, দয়া এবং দায়িত্ববোধের বিকাশ ঘটায়। এই গুণাবলীগুলি একটি মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ, যেটা ঘুরে ফিরে আমি একই কথা বলবো, যে অর্থাৎ তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার ব্যক্তিগত জীবন, কর্মজীবন, সব জায়গায় এই এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন বিষয়টা খুবই দরকার, খুবই দরকার। যেহেতু আমি এখন অনেক সিনিয়র হয়ে গিয়েছি, একটা কোম্পানিতে সিইও হিসেবে কাজ করছি, এর আগের কোম্পানিগুলিতেও, তো দেখা গেছে সিনিয়র যারা হয়ে যায় তখন যারা যুবক তারা তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে চান, জানতে চান, আসতে চান, তারা অনেক ভুল করেন। এই সমস্ত জায়গায় আপনি যত আদরের সাথে তাদেরকে শিক্ষা দিবেন, তারা আসলে তত সহজে সেগুলো শিখতে পারে। আমাদের সন্তানদেরকেও আপনি আসলে যত এই এমপ্যাথি এবং কম্প্যাশনের শিক্ষা দেবেন ছোটবেলা থেকে, আসলে সে এগুলো ভবিষ্যতে সে আপনার জন্য উপকারী হবে। আমরা যেটা হয়ে যাই যে খুব সহজে দেখা যায় যে আমাদের সন্তানদের উপরে আমরা বাবা মারা ধরে নিই কি আমাদের এত বেশি কর্তৃত্ব আছে, আমরা যা খুশি তাই করতে পারি ওদের সাথে, বিশেষ করে প্রহারের ক্ষেত্রে। সাইফুল ইসলাম ভাই কিন্তু বললেন, আর কোনো ক্ষেত্রে প্রহারের কথা আমাদেরকে বলা হয় নাই, কিন্তু সলাতের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। আমি কাউকে হাত তুলতে বলবো না যে কারা কারা বাচ্চাদেরকে ইতোমধ্যে অনেক প্রহার করে ফেলেছেন, হাত তোলেন, আমি এটা বলবো না। কিন্তু উড ইউ বিলিভ যে আমার মেয়েরা 18 বছর বয়স হয়ে গেছে, জন্মের পর থেকে আজ পর্যন্ত তাদের গায়ে হাত তুলি নাই। নট অনলি মি বাট অলসো মাই ওয়াইফ। উড ইউ বিলিভ এত বছরেও কোনোদিন একটা গালি দেই নাই তাদেরকে।
নট ইভেন গাধার বাচ্চা, গরুর বাচ্চা, ছাগল, গদু, বোকা, তুই কিছু বুঝিস না, নট ইভেন দ্যাট। আপনারা কেউ কেউ ভাববেন শিবলি ভাই স্টেজে এসে জাস্ট একটা গল্প বলে দিল, এটা কি সম্ভব নাকি? ইয়েস, ইট ইজ সম্ভব, এটা পসিবল। আই ডিডন্ট লাই, আমি একটা মিথ্যা কথা বললাম না এইমাত্র যেটা বললাম, ঠিক আছে? এখন আপনারা বলবেন কীভাবে সম্ভব, এত বিরক্ত করে না মেরে যাব কোথায়? ঠিক আছে, এত বিরক্ত করে মাঝে মাঝে কন্ট্রোল রাখতে পারি না শিবলি ভাই, গালি মুখ দিয়ে বের হয়ে যায়। আপনি আসলে কাকে গালি দিলেন বলেন তো? হ্যাঁ, আপনার সম্পদকে। হাদিসে আছে নিজের বিরুদ্ধে, নিজের সম্পদের বিরুদ্ধে, নিজের সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। গালি আসলে কি বলেন তো? হ্যাঁ, আপনি তাহলে কি গালি দিলেন আপনার সম্পদকে? আপনি কখনো কি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার ঘর বাড়ি সব নিয়ে নাও, আমার গাড়ি নিয়ে নাও, আমার জুয়েলারি নিয়ে নাও? হ্যাঁ, বলেন না। তাহলে সন্তানের ক্ষেত্রে কেন এভাবে গালি দেবেন? দেবেন না, এগুলি কবুল হয়ে গেলেই সমস্যা। বাবা মার দোয়া কবুল হয়, মায়েরা বিশেষ করে মনে রাখবেন। হ্যাঁ, আপনার দোয়া কবুল হয়ে গেলে যদি সেটা খারাপ দোয়া হয় তাহলে আপনিই বিপদে পড়বেন। আচ্ছা, তো যেটা এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন নিয়ে আরও যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাচ্চাদেরকে কিভাবে আমরা এগুলো শেখাতে পারি। খুব ছোট বাচ্চার ক্ষেত্রে যেটা করতে পারেন, যেটা আমার মেয়ের ক্ষেত্রে আমি করেছিলাম, যে খেলনা দেবেন, ভালো কথা, খেলনাগুলি শেয়ার করা শেখাবেন। অনেক সময় বাচ্চাদের ভিতরে এরকম টেন্ডেন্সি আসে, তারা এটা আমার, হ্যাঁ, এরকম একটা প্রবণতা আসে। তো খেলনা শেয়ার করা শেখাবেন। যেমন বিশেষ করে যখন আমার মেয়েদের 10 বছর বয়স হতে যায়, তখন তার কয়েক বছর আগে থেকে আমি ওদেরকে বলা শুরু করলাম, তোমাদের জন্য আর কোনো নতুন খেলনা কেনা হবে না, যেগুলি আছে এগুলিই খেলো, এবং 10 বছরের পরে তোমাদের এই খেলনাগুলি সব দিয়ে দিতে হবে। খেয়াল করে দেখেন, একটা খেলনা নিয়েও আমি কেমন সিদ্ধান্ত নিয়েছি এবং কেমন নার্চারিং করেছি। বিকজ আই ওয়ান্ট টু সি দেম মোর ম্যাচিউরড। ওই যে একটু আগে বললাম না, 24 বছরের ছেলেটা প্লে স্টেশনের রিমোট নিয়ে বসে খেলছে, ধামড়া একটা যুবক, ওকে? তেমনি আমি চাই নাই আমার সন্তান সেম এক্সপিরিয়েন্স হোক আমার সন্তানকে নিয়ে। সুতরাং 10 বছরের বয়সের পর থেকেই নো মোর টয়েস। এবং তারা যেহেতু 7-8 বছর বয়স থেকে এই কথা শুনে আসছিল আমার মুখ থেকে, তারা কিন্তু ক্রমান্বয়ে খেলনার প্রতি নিরুৎসাহিত এবং খেলনাগুলিকে গুছিয়ে এবার তাদের যে কাজিনরা যারা নতুন জন্ম নিচ্ছে, যাদের বয়স এখন 3, 4, 5, 6 হচ্ছে, একে একে সেই খেলনাগুলি ডিস্ট্রিবিউট করতে থাকলো। বুঝতে পেরেছেন? এইভাবে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও মনে করেন স্কুলে যেহেতু বাচ্চারা বেশি সময় থাকে, মায়েরা একটা কাজ করতে পারেন, কিন্তু তাকে যদি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা থাকে, মানে বাসা থেকে টিফিন নিতে হয়, তাহলে তার জন্য একটু বেশি টিফিন দেবেন, সেজন্য অন্যদের সাথে শেয়ার করে। ঠিক আছে? হ্যাঁ, বাসা আসলে জিজ্ঞেস করবেন যে কেমন ছিল টিফিনটা, অন্যদের সঙ্গে শেয়ার করলো, সেও হয়তো অন্য টিফিন খেলো। কোনো দিন যদি এমন হয়েও যায় যে সে আপনার টিফিনটা খায় নাই, তার বন্ধুর এত ভালো লেগেছে সে পুরোটা খেয়ে ফেলেছে, এটা শুনলে আপনি কষ্ট পাবেন না, রাগ করবেন না, ধমক দিবেন না, তুমি খাবা না, তুমি সব টিফিন দিয়ে দিলা, বোকা ছেলে। এগুলো কেউ করে? ডোন্ট ডু দ্যাট। সাইফুল ইসলাম ভাই কিন্তু বললেন আজকালকার মায়েরা কিন্তু বাচ্চাদের খাওয়া নিয়ে সবচেয়ে বেশি সময় এবং ইনভেস্টমেন্ট করে ফেলে। আপনার বাচ্চা যদি ভাই 2-1 দিন টিফিন কারোর সঙ্গে ফুললি শেয়ার করেও ফেলে, নো হার্ম উইথ দ্যাট, সে মারা যাবে না একবেলা না খেয়ে। ওকে, আমরা তো এমনিও রোজা রাখি। বিশেষ করেন আমার মেয়েরা অনেক সময় হয়তো বা বাসায় বিকালে একটা কিছু, বা আজকে দুপুরে হয়তো ওর আম্মু বলল যে আজকে তেমন একটা কিছু নাই, ওদের জন্য যেটুকু আছে আমরা দুজন খেয়ে ফেলি, ওদের জন্য এটা ওটা। আমি বললাম সমস্যা কি একটু কম খেলে? মানুষ, আমরা তো রোজাও রাখি, একদম ফুল প্লেট খাবার সামনে উপস্থিত করেই দিতে হবে? নট নেসেসারি অলওয়েজ। ওকে, আমরা তো রোজাও রাখি, তাই না, টানা 1 মাস। পেন্সিল, ইরেজার, এগুলো কিন্তু অনেক সময় বাচ্চারা শেয়ার করতে চায় না, এগুলো উদ্বুদ্ধ করবেন, এগুলো কিন্তু এমপ্যাথি কম্প্যাশন বৃদ্ধি করবে। একটা ঘটনা বলি, আমার মেয়েরা তখন ছোট, পরীক্ষা দিল, স্কুল থেকে পরীক্ষার খাতা আপনার শেয়ার করতো প্যারেন্টসদের সাথে, যেন আমরা দেখতে পারি পরীক্ষায় কী করেছে। তো আমি দেখলাম যে আমার এক মেয়ের পরীক্ষার খাতার হাতের লেখাটা মোটামুটি ওর লেভেলের চাইতে খারাপ। তখন ওরা, আমার খেয়ালও নাই, আমার সম্ভবত 3 না 4-এ পড়ে, এরকম হবে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমার পরীক্ষার খাতাটা তো হাতের লেখা বেশ খারাপ হয়েছে। আমাকে সাথে সাথে বলে কেন খারাপ হয়েছে জানো আব্বু, যখন পরীক্ষা শুরু হবে অমনি আমার বান্ধবী বলল ও পেন্সিল আনতে ভুল করেছে, আমি তখন ওকে আমার সবচেয়ে ভালো পেন্সিলটা দিয়ে দিয়েছি, আমি খারাপ পেন্সিল দিয়ে লিখেছি, এই জন্য আমার হাতের লেখা খারাপ হয়েছে।
এবং সে এটা কেন করেছে জানেন? আমি জিজ্ঞেস করলাম কেন, ওয়াই ডিড ইউ ডু দ্যাট? কারণ সে অলরেডি হাদিসের শিক্ষা পেয়েছে যে অন্যের জন্য ভালোটা দিতে, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তোমার মুসলিম ভাই বোনের জন্য তুমি সেটা করবা। এখন বলেন, সে এই হাদিস প্র্যাকটিস করেছে, আমি কি তাকে ধমক দিতে পারবো? উচিত হবে? আমি তখন একটা কথা বলি নাই, মি অ্যান্ড মাই ওয়াইফ, আমি তখন বললাম যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এক কাজ করবি এখন থেকে মাঝে মাঝে খারাপ পেন্সিল দিয়েও লিখবি, যেন খারাপ পেন্সিল দিয়েও সুন্দর হাতের লেখা লিখতে পারিস। মায়েদের ভিতরে এই প্রবণতাটা অনেক সময় আছে, থেকে যায় যে কেন তুমি ভালো পেন্সিলটা শেয়ার করলা, কেন তুমি টিফিনটা শেয়ার করলা, কেন তুমি নোটটা শেয়ার করলা, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। দেখেন, আমরা যারা কর্মক্ষেত্রে যাই, বিশ্বাস করেন কর্মক্ষেত্রে কেউ একা একা কাজ করে না। আলটিমেটলি অফিসের অনেকগুলো কলিগ, একটা ডিপার্টমেন্ট, একটা টিম, সবাই নিয়েই কাজ করতে হয়। হ্যাঁ, সুতরাং এখন থেকেই অন্যের সঙ্গে শেয়ার করা, অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, এই পরিবেশটা, এই কোয়ালিটি নিয়ে আমাদেরকে বড় করতে হবে। এমপ্যাথি এবং কম্প্যাশন নিয়ে যেটা বলছিলাম, বেশি কথা বলবো, সহানুভূতি, মমতা। এখন আমি একটু আসছি আরেকটু বৃহত্তর পরিসরে। জি, একটা ছোট্ট নোটিশ, আপনাদের হাতে খাবার পৌঁছে গেছে। আপনারা দয়া করে একটা বেস্ট মুসলিম যেভাবে খান এবং খাওয়ার পরে যেভাবে প্যাকেটগুলিকে ডিসপোজ করতে হবে, সংরক্ষণ করতে হবে, দয়া করে সেভাবে করবেন ইনশাল্লাহ। আমরা যেন এই জায়গাটাকে একদমই নষ্ট না করি। ইমাজিন করবেন যে এমনও হতে পারে বা হতে পারতো, আমি না জেনেই বলছি, যে এখানে হতে পারে কোনো নন মুসলিমও হয়তো বা আমাদের বক্তব্য শুনতে এসেছে। তারা যেন আমাদের আচরণ দেখে আমাদের ধর্ম সম্পর্কে নেগেটিভ কোনো কিছু নিয়ে না যান। এছাড়াও আমাদের এখানে সন্তানরাও আছে, তারা আমাদেরকে দেখেই শিখবে। আমি বলছিলাম ইউ আর দ্য রোল মডেল, তাহলে এই আচরণগুলি তারাও করে ফেলবে। কিন্তু আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কামিং ব্যাক টু মাই পয়েন্ট, তো যেটা বলছিলাম এমপ্যাথি অ্যান্ড কম্প্যাশন নিয়ে, বিশ্বের নানা ঘটনাও কিন্তু সন্তানদের সাথে আপনারা তুলে ধরবেন তার বয়স উপযোগী ভাবে। বিশেষ করে যেমন সে যদি কিশোর কিশোরী হয়, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তাহলে আপনি কিন্তু চাইলেই পুরো বিশ্বে কিভাবে আরও বিভিন্ন ঘটনা ঘটছে এবং সেখানে মুসলিমদের প্রতি বা মানব জাতির প্রতি কী ধরনের নির্যাতন হচ্ছে সেগুলো তুলে ধরতে পারেন। দে শুড সি দিস। এটা ভাববেন না এই ভয়াবহ চিত্রগুলি বা এই দুর্ঘটনাগুলি আমার সন্তানকে দেখাবো না, এগুলি সেন্সিটিভ ইমেজ, এগুলো দেখালে ওর মন খারাপ হবে, ও রাতে স্বপ্ন দেখবে না। আবারও বলি, আপনি বেশি ছোট শিশুকে না দেখাতে পারেন, আপনার কিশোর কিশোরীকে ইগনোর করবেন না। রিয়ালিটি তাদেরকে বুঝতে পারতে হবে। বিশ্বে কি হচ্ছে, আমাদের উপরে কি হচ্ছে, মানুষের সাথে কি হচ্ছে, ক্ষমতাসীনরা কি করছে, এগুলো জানা দরকার। এবং একই সাথে তারা কি করবে, তারা আসলে এগুলো নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবে। এটা হতে পারে বিশ্বের যে কোনো জায়গায়। যেমন রিসেন্টলি আমি যে কোনো বাচ্চাকে দেখেছি ফিলিস্তিন ইস্যুতে বেশ তারা সচেতন, কারণ তাদের বাবা মারাও হয়তো বা এটা নিয়ে কথা বলেছে বা মিডিয়াতেও এটা নিয়ে বেশ আলোচনা উঠেছে। এগুলো নিয়ে আমাদের দেখাতে হবে যেন তারা এগুলো অন্তরে ধারণ করতে পারে। আমার সন্তানরা যখন ছোট ছিল, আপনারা যদি শিশু লালন পালন ইউটিউব চ্যানেলটা ফলো করে থাকেন, দেখবেন ওরা তখন ছোট, সেই যে সাভারে রানা প্লাজা ভেঙে পড়ে গেল, সেই ছবি ভিডিও আমি ওদেরকে দেখিয়েছি। সেটা নিয়ে, সেই সাভার ট্র্যাজেডি, রানা প্লাজা ট্র্যাজেডি নিয়ে আমি আলোচনা করেছি। হ্যাঁ, আমি বোনদেরকে বলবো না, জাস্ট একটু সার্ভে করার জন্য, ভাইদের ভিতর থেকে কেউ কি আমার সেই আলোচনাটা কখনো শুনেছেন? সাভারের রানা প্লাজার ট্র্যাজেডি নিয়ে ছোট শিশুর সঙ্গে আমি দেখতে পাচ্ছি কিশোর একটা ছেলে মাথা ঝুঁকাচ্ছে। আপনি কি শুনেছেন? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো সেখানে আলোচনা করতে গিয়ে বিশ্বাস করেন আমার মেয়ে এবং আমরা কেঁদে ফেলেছি। এইটাই এমপ্যাথি, কম্প্যাশন। হ্যাঁ, তারা ওই ছোট্ট বয়সে টের পেয়েছে যে বিল্ডিংয়ের তলে চাপা পড়া একটা মানুষ বলছে, ভাই আমার হাত কেটে আমাকে বের করেন, আমার পা কেটে আমাকে বের করেন। আই শোড দেম দিস ভিডিওস অ্যাট দ্যাট এজ অফ টাইম। তারা কিন্তু ভীত মানুষ হয় নাই, তারা কিন্তু অমানুষ হয় নাই। ওকে, প্রমাণ আপনাদের সঙ্গে লাইভ। এটা ভাববেন না যে এত ছোট সন্তানদেরকে এগুলো বোধহয় দেখানো ঠিক না। হ্যাঁ,
এছাড়াও যেমন একটা স্কুলের একটা মেয়ে সে কালো ছিল, এটার কারণে সে বুলির শিকার হতো, এগুলো নিয়ে আলোচনা করেছি। একটা ছেলে জন্ম থেকে তার একটা কান অন্যরকমভাবে ফরমেশন ছিল, এগুলো নিয়ে সে বুলির শিকার হতো, এগুলো নিয়ে আলোচনা করেছি। নানা বিষয়ে আলোচনা করবেন। বিশ্বাস করেন মায়েরা, সন্তানরা আপনাদের কাছে সবচেয়ে বেশি সময় থাকে। আপনাদের ভূমিকা যে কী পরিমাণ, ইউ কান্ট বিলিভ ইট। এবং রেসপন্সিবিলিটিও কিন্তু সাংঘাতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শেষ বিচার দিবসে প্রত্যেকের দায়িত্ব নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন, তাই না? আমরা প্রত্যেকে দায়িত্বশীল। হ্যাঁ, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আমাদের দায়িত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, হাদিসে যে ধারাবাহিকতায় আলোচনা এসেছে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু আছে, আরও অনেকে আছে। ওকে, এইভাবে যারা এই ভিডিওগুলো দেখেন নাই, দেখবেন। অ্যাটলিস্ট বাচ্চাদের সঙ্গে কীভাবে কথা বলতে হয় সেগুলো আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। এই টপিকটাই চলে আসলো, কিভাবে শিশুদের সাথে কথা বলা উচিত বা কিভাবে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করা যেতে পারে। সেটা হলো, আমরা অনেক সময় যারা ভালো বাবা মা সরাসরি সন্তানদেরকে ভালো ভালো উপদেশ দেই, ভেরি গুড, কিন্তু আসলে সরাসরি বাচ্চাদেরকে ভালো উপদেশ দেওয়া ঠিক না। বরং প্রশ্ন করার মাধ্যমে, বিভিন্ন আলোচনা করার মাধ্যমে তাদের মাথা থেকেই ভালো প্ল্যানগুলি বের হয়ে আসা উচিত। আমি একটু উদাহরণ দিই। মনে করেন দেশে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, কিছুদিন আগেও ছিল, এখনও সেটার আফটার ইফেক্ট আছে। তো আপনি ভালো বাবা মা হিসেবে বলতেই পারেন আপনার সন্তানকে যে, বাবা মা আম্মু, তুমি তো ঈদ সালামি পেয়েছিলে, এবার তোমার কিছু টাকা আছে, উপহার পেয়েছো, সেখান থেকে তুমি বন্যার্তদের জন্য কিছু সাহায্য করো। এবং সে হয়তোবা আপনার কথা শুনে, আপনি হয়তো তাকে সওয়াবের কথা বললেন, এবং সে শুনে হয়তোবা কথার কথা, তার কাছে 2000 টাকা ছিল, সে হয়তোবা 1000 টাকা দান করে দিল। ওকে, প্রিটি মাচ ফাইন মনে হচ্ছে না? কিন্তু আসলে এটা আরও ইফেক্টিভ ওয়েতে কাজ করা যেত। যেমন আপনি আপনার সন্তানকে নিয়ে কিছু ভিডিও এবং ছবি দেখান বন্যার্ত মানুষদের, এবং তখন আপনার বাচ্চাকে জিজ্ঞেস করেন, আম্মু আব্বু এটা দেখে তোমার কেমন লাগছে? সে কিছু উত্তর দেবে। এরপরে জিজ্ঞেস করেন, আচ্ছা ওরা অনেক কষ্টে আছে জানো, ওরা খাবার পাচ্ছে না, ওরা ড্রেস পাচ্ছে না, আব্বু আম্মু কি করা যেতে পারে বলো তো? দে উইল স্পিক আপ, তারা কিছু বলবে, তারা বলতে পারে নিজে থেকেই, আমাদের কিছু ড্রেস আছে সেগুলো আমরা দিই, অথবা তারা বলতে পারে যে আব্বু আম্মু আমরা তাদেরকে কিছু ড্রেস কিনে দিই। ওকে, খেয়াল করে দেখেন, আপনি সরাসরি তাকে বলছেন না যে তুমি কিছু দান করো, র্যাদার তার সঙ্গে আলোচনা করার মাধ্যমে সেই এই প্রবলেমের সলিউশন নিয়ে আসছে। আমি বলছিলাম না যে প্রবলেম সলভিং, এগুলো কিন্তু তাদেরকে এই ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিংয়ের শিক্ষাটা দেয়। ঠিক আছে, এইভাবে আপনারা তাদেরকে কিন্তু ভালো কাজে উৎসাহিত করতে পারেন। আর ওই যে একটু আগে যেটা বলছিলাম, উম্মাহ, পৃথিবীর আমরা যে পুরা মুসলিম উম্মাহকে আমার সন্তানের সঙ্গে পরিচয় করায় দেব, এই ক্ষেত্রে আমরা সবসময় তাদেরকে তোমার ভাই আমার ভাই, তোমার বোন আমার বোন, এই সম্বোধনে ডাকবো। বাচ্চা জিজ্ঞেস করে ফেলতেই পারে, ওরা আমার ভাই বোন হলো কীভাবে, আমরা তো একসাথে থাকি না। তখন আমরা কোরআন এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কীভাবে আমাদের সঙ্গে মুসলিম উম্মাহকে পরিচয় করিয়ে দিয়েছেন সেই সূত্র ধরে বলবো। ছোটোবেলা থেকে যত বেশি শুনবে ওরা আমার ভাই, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, এবং তার সঙ্গে দেখা হচ্ছে না, কিন্তু আমাদের একটা টার্গেট আছে, ইনশাল্লাহ জান্নাতে আমাদের দেখা হবে, ঠিক না? এবং আমরা আশা করি আজকেও আমরা এখানে যতজন আছি, আমরা ইনশাল্লাহ প্রত্যেকে জান্নাতে গিয়ে আমাদের আবার দেখা হবে। আমরা রিকল করব, হ্যাঁ ও শিবলি ভাই আপনার সেই লেকচারটা আমার এখনও মনে আছে। আমি রিকল করে বলবো এই ছেলেটাকে, এই যে আপনি মাথা ঝুঁকিয়েছিলেন আমার সেই বক্তব্যে, কি একটা চমৎকার আড্ডা হবে, চিন্তা করেছেন? হ্যাঁ, তাহলে তোমার ভাই তোমার বোন, এই সম্বোধনে আমরা মুসলিম উম্মাকে আমাদের সন্তানদের সঙ্গে পরিচয় করাই দেব। মুসলিম উম্মা কত বড় এই নাম্বারটাও মাঝে মাঝে ম্যাটার করে। এটা বোঝানোর জন্য যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন, যদি সামর্থ্য থাকে আপনার সন্তানকে হাজ এবং উমরায় অংশগ্রহণ করাবেন। ঠিক আছে, সামর্থ্য থাকলে অবশ্যই, এছাড়া তো খুবই এক্সপেন্সিভ। যাদের সামর্থ্য আছে তারা করবেন। এই নাম্বারটাও ম্যাটার করে। সে যখন এখানে গিয়ে দেখবে নানা বর্ণের, নানা সাইজের, নানা রকমের মুসলিম এক জায়গায় একত্র হয়, তার দৃষ্টিভঙ্গি বদলে যাবে, বিশ্বাস করেন। তার মনটা আরও ওপেন হবে, কোনো সন্দেহ নাই। ভুলে যাবেন না আবারও, ইউ আর দ্য মডেল। ঠিক আছে, কনফিডেন্স এবং সেলফ এস্টিমের পরের অধ্যায়ে আসছে।
তো এই আসলে সামাজিক কর্মকাণ্ডে আমি কিন্তু কী কী সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে পারবেন সেগুলো নিয়ে শেষের দিকে বলবো। সামাজিক কর্মকাণ্ডে যত আমরা অংশগ্রহণ করাবো, সেটা দলগত কার্যকলাপ এবং স্বেচ্ছাসেবী হিসেবে কাজে অংশগ্রহণ করলে এই শিশু কিশোরদের আত্মবিশ্বাস বাড়তে থাকে, এবং আত্মবিশ্বাস কিন্তু সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দেখেন, কনফিডেন্স কামস ফ্রম নোয়িং ইয়োর পারপাস। আমরা তো জানি, তাই না, আমাদের জীবনের পারপাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তাই না? জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং ট্রাস্টিং ইন আল্লাহস গাইডেন্স, এবং যখন আত্মবিশ্বাস বাড়বে, সেলফ এস্টিম বাড়বে, বিশ্বাস করেন আজকাল আমরা দেখি না, পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট করার কারণে আত্মহত্যা করে, তাই না? পছন্দের জিনিস না পাওয়ার কারণে আত্মহত্যা করে। মুসলিমদের যদি আমরা এইভাবে গড়তে পারি আমাদের সন্তানদেরকে, সুইসাইডের টেন্ডেন্সি থাকবে না। ইনফ্যাক্ট আমি যেটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি, পুরো ওয়ার্ল্ডেই মুসলিমদের ভিতরে আত্মহত্যা করার প্রবণতা খুবই কম। হ্যাঁ, কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে গড়ে তুলব সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, তাহলে তাদের ভিতরে এটা বাড়বে। লিডারশিপ অ্যান্ড টিম ওয়ার্ক, নেতৃত্ব এবং দলগত কাজ। ন্যাচারালি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে তাদের ভিতরে কারো না কারো নেতৃত্ব দেওয়ার প্রবণতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে দিয়েছেন সেটা প্রকাশ পাবে, এবং একটা টিমের সাথে কাজ করার যে যোগ্যতা সেটা গড়ে উঠবে। আমি কিন্তু বলছিলাম, দেখেন, কর্মজীবনেও কাউকে একা একা কাজ করতে হয় না, ইটস অলওয়েজ এ টিম। সেটা আপনি যেই হন, আপনি ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, কখনো আপনি একা কাজ করেন না, দেয়ার ইজ অলওয়েজ এ টিম। তাহলে ছোটোবেলা থেকে আমি যদি আসলে টিমের সাথে কাজ করার মনোভাব নিয়ে গড়ে উঠি এবং সেই কমিউনিকেশন স্কিলগুলো যদি আমার ভিতরে ডেভেলপ হয়, তাহলেই কিন্তু আমি একজন সফল মানুষ, একজন সফল মুসলিম হিসেবেই গড়ে উঠবো ইনশাআল্লাহ। এবং যেখানে লিখেওছি আমি, যা তাদের শিক্ষা এবং পেশাগত জীবনেও সহায়ক হবে। আবারও মনে করিয়ে দিলাম, ইউ আর দ্য মডেল। ঠিক আছে, আমরা যেন এটা ভুলে না যাই। প্রবলেম সলভিং স্কিল, এটা আমি একটু আগে উদাহরণ দিয়ে ফেলছিলাম, যেমন শিশুদের সঙ্গে কিভাবে কথা বলবেন, এইভাবে সে আসলে তার প্রবলেম সলভ করার যোগ্যতা তার ভিতরে গড়ে উঠবে। আমি কিছুদিন আগে মহাখালীর প্রোগ্রামে যেই ঘটনাটা শেয়ার করেছিলাম, আজকেও করে ফেলি, এটা আমার বেশি মনে পড়ে বিধায়। যেমন আমার মেয়েরা তখন ছোট ছিল, তো আমরা কক্সবাজার বেড়াতে যাব, কক্সেস বাজার। তো এটা প্রায় 20-25 দিন আগে থেকেই আমাদের প্ল্যান। তো ওরা ছোট, তো সমুদ্র এগুলো ভালো লাগে, ওদের বেড়াতে যাওয়া ভালো লাগে। তো ওরা গুনতো, আর মাত্র 20 দিন বাকি, আর মাত্র 19 দিন বাকি, আর মাত্র 15 দিন বাকি। তার ভিতরে ওদের ভিতরে খুব এক্সাইটমেন্ট কাজ করছে। ঠিক আমাদের ভ্রমণের 5-7 দিন আগেই প্রচণ্ড বৃষ্টি, বন্যার মতো অবস্থা না হলেও অনেক বৃষ্টি, রাস্তা ডুবে গেল। আসলে যাওয়াটা নিরাপদ হবে না, অলরেডি ওই দিনগুলোতে পর্যটকরা আটকা পড়ে যাচ্ছিলেন। তা আমরা আসলে আমরা হাজব্যান্ড আমার 2 মেয়ে, ছোটো ছোটো 2 মেয়েকে নিয়ে এমন পরিস্থিতিতে ট্রাভেল করতে চাচ্ছিলাম না। কিন্তু ওই যেহেতু আমি প্যারেন্টিং নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভিতরে সচেতনতা দিয়েছেন, আমি এটাও চাই নাই আমার সন্তানকে সরাসরি বলে দেব যে শোনো, কক্সবাজার যাওয়া ক্যান্সেল। এটা না করে আমি যেটা করলাম, ওদের সঙ্গে আলোচনা করলাম যে শোনো, এরকম একটা অবস্থা হয়ে গেছে, রাস্তা বৃষ্টিতে ডুবে গেছে, এখন কি করা যায়? হ্যাঁ, ওরা বলল আমরা অন্য রাস্তা দিয়ে যাই। কত সহজ সমাধান, দেখেছেন? তারা প্রবলেম সলভিংয়ের ক্যাপাসিটি গড়ে উঠেছে। তখন বললাম, আম্মু অন্য রাস্তা দিয়েও যাওয়া যাবে না, আসলে রাস্তা একটাই। তখন তারা বলল আমরা প্লেনে যাই। ঠিক আছে, রাস্তা ডুবে গেছে, প্লেনে যাই। এবং জিজ্ঞেস করে ফেললো, আব্বু তোমার কি এত টাকা নাই প্লেনের টিকিট কাটার? ঠিক আছে, যাই হোক, আমার সময় কম, এই জন্য পরে সংক্ষিপ্ত করছি আলোচনা। পরে আলোচনায় যেটা ওরা নিজেরাই বলল, আচ্ছা আব্বু, আমরা কি ক্যান্সেল করে অন্য সময় যেতে পারি? ব্যাস, ফাইন, আমি ওদের এই ডিসিশনটা লুফে নিলাম। আসলে তো আমি এটাই চাচ্ছিলাম, কিন্তু খেয়াল করেন আমি চাপিয়ে দেই নাই, ওদের সঙ্গে আলোচনা করলাম, দে আর অলসো হ্যাপি, এবং তারা প্রবলেম সলভ করার একটা ক্যাপাসিটি গড়ে উঠলো তাদের ভিতরে। এবং নট অনলি দ্যাট, খেয়াল করেন ইনশাআল্লাহ তাদের ফিউচার সংসার জীবনেও তারা কিন্তু এইভাবে আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে কথা বলবে। ওকে, আমি এখন একটা জিনিস পাই নাই, পরে অন্যভাবে হতে পারে, এখন একটা জিনিস হয় নাই, এটা আমরা অন্যভাবে হতে পারে। আর মুসলিমরা তো আমরা আরেকটা জিনিস বিশ্বাসই করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে যা করেন তা আমাদের ভালোর জন্য করেন। তাকদীর বলে তো একটা বিষয় আছে, যেটা আমরা ঈমান এনেছি, ঠিক না বলেন? তো আমার ভাই যেহেতু আমাকে একটু ওয়ার্নিং দিলেন, আমার সময় কম, তাই আমি স্লাইডটা পরে আপনাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিতে বলবো। আমি বরং এখন দ্রুত কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করি যেগুলো আপনারা আপনাদের সন্তানদের সাথে করতে পারেন। সেটা হলো আপনাদের সন্তানদেরকে, যেমন একবার আমি করলাম কি, ফিতরা ডিস্ট্রিবিউট করার জন্য আমার সন্তানকে নিয়ে প্যাকেজিং করলাম, তারপরে ডিস্ট্রিবিউট করলাম। তার পরের বছরের জন্য কি বলে দিলাম জানেন? আমি বলে দিলাম, শোনো, এর পরের বছর থেকে তোমরা তোমাদের টাকা থেকেই ফিতরা দিবা, আব্বু আর দিয়ে দেবে না। দে আর অলসো হ্যাপি যে তারা একটা ইবাদত নিজের টাকা দিয়ে করবে। ওকে, এবং টিল দ্যাট পয়েন্ট এখন পর্যন্ত তারা তাদের ফিতরা তারাই আদায় করে, এবং আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরা কম বেশি গিফট পায়, ফিতরার টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি তাদের হয়ে গেছে। হ্যাঁ, তারপরে জাকাত, আপনি যখন জাকাত ক্যালকুলেট করছেন, আমরা অনেক সময় সন্তানদেরকে সেখানে রাখি না। আমার জাকাত আমি দিচ্ছি, এখানে সন্তান থাকবে কেন? কিন্তু তাকে আপনি হিসাবে রাখেন, সে আপনার কাছ থেকে হিসাব শিখবে আপনি কীভাবে জাকাত ক্যালকুলেট করছেন। বিশ্বাস করেন, এখনও অফিসে দেখি অনেক বড় বড় কলিগ, সিনিয়র কলিগ, তারা জাকাতের মাসালা জানতে চায়, তারা বুঝে উঠতে পারছে না কোনটার জাকাত দেবো এবং দেবো না, বাট ফরজ ইবাদত। কারণ আমাদের সন্তানরা ছোটোবেলা থেকে জাকাতের সঙ্গে ইনভলভড না। আপনার জাকাতে তাদেরকে ইনভলভ রাখবেন, যে দেখো আমি এইভাবে হিসাব করলাম, এবং তারপরে সেটা ডিস্ট্রিবিউশনে তাদেরকে অংশগ্রহণ করাবেন। শীতকালে আমাদের দেশে কম বেশি সবসময় উইন্টার ক্লোথস কালেকশনের একটা প্রকল্প কেউ না কেউ হাতে নেয়, এখানে আপনারা আপনাদের সন্তানদেরকে অংশগ্রহণ করাবেন। ঠিক আছে, কোনো এতিমখানা থাকলে সেটা ভিজিট করতে যেতে পারেন। আমার বাচ্চাদেরকে নিয়েও ছোটোবেলায় ঢাকার একটা অন্ধদের স্কুল আমরা ভিজিট করে এসেছি, সেখানে সবাই অন্ধ, প্রিন্সিপাল পর্যন্ত অন্ধ। ঠিক আছে, এবং তারা বাচ্চাদেরকে লেখাপড়া করায়। ওকে, এগুলো করাবেন। এছাড়া রমাদান মাসে আমরা ইফতার প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড করতে পারি। বিভিন্ন কমিউনিটি সার্ভিস করা যেতে পারে, হোম ক্লিনিং, স্কুল ক্লিনিং, মস্ক ক্লিনিং, এছাড়াও যে কোনো কমিউনিটি প্লেস যদি আপনাদের এলাকায় সেই সুযোগ থাকে সেটা সন্তানদেরকে করাবেন। আপনার সন্তান যদি একটু কিশোর বা কোনো বিষয়ে আরেকটু কিশোর কিশোরী বা কোনো বিষয়ে আরেকটু জ্ঞান থেকে থাকে, তাহলে তার যত ছোট ছোট কাজিনরা আছে তাদেরকে লেখাপড়ার দায়িত্ব দিতে পারেন। ঠিক আছে, এর বিনিময়ে আপনি তাদেরকে একটা সামান্য মানিটারি রেমুনারেশন দিতেও পারেন বা নাও দিতে পারেন, যেটা অনলাইনেও এখন করা সম্ভব। এবং আমার মেয়েরাও এই কাজটা করেছে, তাদের কাজিনকে অনলাইনে কোরআনের শিক্ষা দেওয়া বা অন্যান্য বিষয়ের ক্লাস নেওয়া, এটা তারা করেছে। হ্যাঁ, খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। আনফর্চুনেটলি মেয়েদের জন্য এই সুযোগটা খুব কম, যাদের সুযোগ আছে মিস করবেন না। ছেলেদের ক্ষেত্রেও এই সুযোগটা আপনারা গড়ে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ছেলেদের ক্ষেত্রে তাও একটু সহজতর মেয়েদের চাইতে। কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলায় আপনাদের সাধ্যের মধ্যে থেকে প্লিজ এটা করাবেন। শারীরিক ফিটনেস সাংঘাতিকভাবে দরকার। রিসেন্টলি যে বন্যাতদের সাহায্যের জন্য আসুন্না ফাউন্ডেশনে আমারই একটা কলিগ, একদম ইয়াং কলিগ, 24, 25, 26 বছর বয়স হবে, তো সে সেখানে সারাদিন কাজ করে এসেছে। উড ইউ বিলিভ, সারাদিন এই ফিজিক্যাল হার্ড লেবার করার পরে ফিরে আসার পরে এত অসুস্থ হয়ে গেল, পরে তার একটা মেজর অপারেশন করাতে হয়েছে হার্টে। হ্যাঁ, তো ফিটনেসটা খুবই দরকার একজন সফল মুসলিমের জন্য। গুড ফিটনেস খুবই দরকার। শেষের দিকে বলছি, বাসায় কোনো মেহমান আসলে আপনার সন্তানদেরকে অধিকাংশ কাজ দেবেন। ওকে, বিছানা গোছানো, রুম ক্লিন করা, তারপরে টেবিল সাজানো, ঠিক আছে, এগুলি দায়িত্ব দিয়ে দেবেন। রান্নাবান্নার কাজটা হয়তো বা ধরে নিচ্ছে সে পারবে না, না পারলে আপনারা করলেন, কিন্তু বাকি কাজগুলি ঈদের সময় যদি আপনারা কোনো স্পেশাল ইভেন্টের প্রোগ্রাম করতে চান, সেই ক্ষেত্রেও তাকে অনেক দায়িত্ব দেবেন। এভাবে সে আসলে দায়িত্বশীল হবে। প্রায় শেষের দিকে, এবার শেষে যে পয়েন্টটা বলবো, অনেকে মনে করতে পারেন যে তাহলে যা কিছু করব সব আসলে মনে হয় শুধু কোথাও যেতেই হবে, কোথাও গিয়ে অংশগ্রহণ করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিয়ে ভরপুর। কিন্তু যেহেতু এই অনেকের সন্তানরা ডিভাইসেরও অনেক স্কিল অর্জন করে ফেলেছে, তাই আমরা সেই স্কিলটাকেও তার উম্মার প্রয়োজনে, উম্মার কল্যাণে ব্যবহার করতে পারি। সেটা তার কন্টেন্ট রাইটিং হোক, ডিজিটাল আর্ট হোক, ওকে, ভিডিও, অ্যানিমেশন, যেটাই হোক, এইগুলো যে কোনো ক্রিয়েটিভ এক্সপ্রেশন আমরা তাকে উৎসাহিত করতে পারি এবং সেগুলো তারা করতে পারে। ঠিক আছে, এবং এটা নিয়েও অলরেডি অনেক হয়তোবা কিশোর কিশোরীরা বেশ ভালোই কাজ করছে, আপনারা জানলে অবাক হবেন। উম্মার কল্যাণে তারা এই কাজগুলি, চমৎকার কাজগুলি করতে পারছে। আবারও ভুলে যাবেন না, হ্যাঁ, ইউ আর দ্য রোল মডেল। এইটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা বলেই মোটামুটি প্রথম কথাটা আবারও বলি, আরও বক্তা আসবেন, এক একজনের এক একটা টপিক। প্লিজ আপনারা সব নোট রাখবেন এবং সেগুলো নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ। শেষ করার আগে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এখান থেকে
কিছু উপকারী জ্ঞান নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন এবং সেটার উপরে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।